আসসালামু আলাইকুম, শান্তিবাড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাস ফার্স্ট পার্ট 7 অধ্যায়ের দ্বিতীয় ক্লাস হলো সাইকাস থেকে শুরু। হ্যাঁ, দেখো সবাই বের করো সাইকাসের বৈশিষ্ট্য। তো এর আগে বলছিলাম যে নম্রবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা যেহেতু বোর্ড পরীক্ষায় আসছে, তাহলে একই সাথে সাইকাসের বৈশিষ্ট্যও গুরুত্বপূর্ণ, কারণ একই উদ্ভিদের একই মানে নম্রবীজি উদ্ভিদের মধ্যেই সাইকাস পড়ে, সেজন্য এটাও মনে রাখতে হবে। সাইকাসের বৈশিষ্ট্যের মধ্যে দেখো যে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে, যে সাইকাস অবশ্যই স্প্রোফাইট, অর্থাৎ যারা ডিপ্লয়েড, যাদেরকে আমরা ডিপ্লয়েড উদ্ভিদ হিসেবে ধরি, তারা হলো স্প্রোফাইট। এদের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত, আর হচ্ছে পাতা বৃহৎ হয়, পক্ষল যৌগিক হয়। পক্ষল যৌগিক তো আমরা জানি, তাই না? হ্যাঁ, দুই পাশে পাতা থাকবে, যৌগিক পাতা হবে, তাই না? পক্ষল বলতে বোঝায় পাখির পাখনার মতো পাতা যদি হয়, তাই না? একই জায়গা থেকে যদি দুই পাশে আড়াআড়িভাবে বের হয়, তাহলে এটা পক্ষল। কাণ্ডের মাথায় সল্পি লাগাতে থাকে, মানে সাপের মতো পিচি পিচি কাণ্ডের মাথায় অনেক পাতা থাকে। কচি পাতার ভার্নেশন কুণ্ডলিত, অর্থাৎ হলো যে কচি অবস্থায় পাতাগুলা যৌগিক পাতাগুলো টুকরানো থাকে, ওই যে যেমন টেনিস। হ্যাঁ হ্যাঁ, সেইটা। তারপর বলছে পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, অর্থাৎ এটা একটা পরিবহন করা, যে যেহেতু হলো এদের স্বাভাবিক যে পরিবহন করা জাইলেম ফ্লেম, সেটার মতো না দেখে একটু ভিন্ন রকম দেখতে হয়, এই জন্য আলাদা নাম দেওয়া হয়েছে, যে এরা হলো পরিবহন করে, ট্রান্সফার করে, খাদ্য খাওয়ার উপরে ট্রান্সফার করে, এই জন্য ট্রান্সফিউশন টিস্যু নামকরণটা হয়েছে। এদের গৌণ অস্থানিক কোরালের মূল বিদ্যমান, এটা আমরা সামনে যদিও পড়বো। গৌণ অস্থানিক মানে কি, সেকেন্ডারি আর কি। অস্থানিক মূল মানে কি মনে আছে? হ্যাঁ, সেটা কি অস্থানিক মূল। তো এই অস্থানিক মূল কোরালের মূল, এটা আমরা সামনে পড়বো, আজকেই পড়বো, এর পরের পৃষ্ঠে আছে, সেখানে বিস্তারিত পড়বো। হ্যাঁ, সেটাই পড়বো। না, কোরালের এটা আলাদা, এটা কিন্তু হ্যাঁ ফলের তো আলাদা। হ্যাঁ, এটা কোরালেট, এটা হলো কোরালের মতো প্রবাল বা রত্ন বিশেষ। ওই যে যেমন সেন্ট মার্টিন দ্বীপে যে পাথরগুলো আছে না, ওগুলো একটু কোরাল বলা হয় বা প্রবাল। খুব সামান্য বাড়ে, মানে বছরে হিসাব করতে গেলে মানে একটু বাড়তে পারে। তারপর বাড়ার জন্য না, কিন্তু ওইটা হচ্ছে কোরাল বা প্রবালের সরল বাংলা অর্থ কিন্তু রত্ন বিশেষ। দেখতে খুবই সুন্দর, চিকচিকা ঝকঝকা, হ্যাঁ, এবং ওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জীব থাকে, মানে ওর মধ্যে ছিদ্র ছিদ্র থাকে, তো ওখানে বিভিন্ন ধরনের জীবও বাস করে। হ্যাঁ, আর হচ্ছে যে এইটা আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ, এটাকে কিন্তু ওই জন্য প্রবাল দ্বীপ বলা হয়, কারণ ওই যে নিডারিয়া পর্বের এরাই নাকি এটা বানাইছে বলে ধারণা করা হয়। এদের কারণ ওখানকার বৈশিষ্ট্য দেখে, ওখানকার পাথরের বৈশিষ্ট্য দেখে মনে করা হয় যে নিডারিয়া পর্বের কারণে এই দ্বীপটা হয়েছে, এটা মনে করা হয়। বাংলাদেশে দেখি সামনে আরো অনেক দ্বীপ, মানে বড় বড় দ্বীপ উঠছে, যাতে বাংলাদেশে একটা 2.5 লাখ বর্গ কিলোমিটার নাকি হয়ে যায়। হ্যাঁ, অনেক বড় বড় দ্বীপ ইতিমধ্যে উঠে গেছে। কিছু কিছু দ্বীপ মানে সারা বছর ডুবে না, এরকম আছে। কিছু জায়গায় বসবাস শুরু হয়েছে, এরকম অনেক দ্বীপ। বাংলাদেশের থেকেও বেশি আয়তনের দ্বীপ হচ্ছে আর কি। ভালো, বাংলাদেশের জন্য বেশি বড় দ্বীপ। হ্যাঁ, পর্যটন কেন্দ্র বাড়বে এবং বাংলাদেশের অর্থনীতি ভালো হবে, যে ভালো দিক আছে আর কি। মানে বাংলাদেশের পর্যটন মানে হচ্ছে ভ্রমণ অনেক ব্যয়বহুল অন্যান্য দেশে। হ্যাঁ, অন্য দেশের তুলনায় ব্যয়বহুল, বিমান ভাড়াটা অনেক বেশি, অন্যান্য দেশে বিমান ভাড়া কম। যারা বাইরে থেকে ঘুরতে আসে তারা তো বিমানেই যাইতেছে, আর তারপরে এখানকার সময় কম লাগে, এখানে মানে দাম বেশি। এখানে যেমন ধরো যে গরুর মাংসের দাম সব থেকে বেশি এই উপমহাদেশে, সব দেশে গরুর মাংসের দাম সব থেকে কম। ভারতে বলে 250-300 টাকা কেজি, নেপালে এরকম, ভুটানে এরকম, মায়ানমারে এরকম। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে বিশাল 750 কিভাবে কমবে? আমাদের বর্তমান সরকার থাকলে তো এই যে থেকে যায় সবাই ইউজ করতেছে এখন। এই যে কেমন ইউজ করা ছিল, এখন ভালো হয়ে গেছে।
ওর প্রভাবের কারণে গোটা বিশ্বে ওর একটা প্রভাব আছে, ওই কারণে ওই যে টাকা পয়সা ফেরত আনার ওই থাকলে টাকা পয়সা ফেরত আনতে পারবে, যেগুলো পাচার হয়ে গেছে না ওই থাকলে ফেরত আনা সম্ভব, অন্য কারো মতো চলবে না। কিন্তু এত নাম পরিবর্তন করতেছে কেন? নাম পরিবর্তন তো করার ও দরকার না, নাই। নাম পরিবর্তন করবে কারণ খালি আসলে বাংলাদেশের উন্নয়ন বলতেই খালি নাম না, পরিবর্তনই নাম বুঝে মনে হয় সব রাজনৈতিক না, এবার দলগুলো। নাম পরিবর্তন করা যুক্তি হয়েছে, হ্যাঁ ধরো নাম পরিবর্তন করে কিন্তু ডক্টর ইউনূসের নাম দেয় না না, মঙ্গল শোভাযাত্রা এটা সেই কত কাল থেকে হয়ে আসছে, না। আনন্দ শোভাযাত্রা কেন দিতে হবে আবার? আগে আনন্দ শোভাযাত্রায় ছিল। না, হ্যাঁ আগে আগে এটাই ছিল, এটাই আমরা চেঞ্জ করেছে, চেঞ্জ করছে, হ্যাঁ, এরা যে হ্যাঁ, ওই জন্য আগেরটা নিয়ে এসছে, আগেরটা নিয়ে আসছে। আগেরটা নিয়ে এসছে। এটাই ঠিক আছে। তারপরে এই যে জিয়া হোসেনের নামে কত টাকা খরচ করে চন্দ্রিমা উদ্যান করছে বলার বাইরে। আর আমাদের এটা তো বিভাগীয় স্টেডিয়াম করছে কারণ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। না ওটা অবশ্য মানে যেহেতু অনেক রক্তের বিনিময়ে এটা ইয়ে হয়েছে তো, অনেক রক্তের বিনিময়ে, না অনেক রক্তের বিনিময়ে তোমার ধরো এই শর্তটা চলে গেছে, অনেক রক্তের বিনিময়ে চলে গেছে, অনেক ছোট ছোট শিশু বলা হচ্ছে যে আমি শুনে অবাক হলাম 14 থেকে 18 মানে যত মারা গেছে 2000 জন মারা গেছে বলে ধারণা করা হয়, তার মধ্যে তোমার হচ্ছে 1200ই হলো নাকি শিশু মারা গেছে। শিশু শিশু বলতে 18 বছরের নিচে, মানে 14 থেকে 18 বছরের মধ্যেই মারা গেছে। ওরা শিশু নাই স্যার, ওরা না কি কিশোর। বলতো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় শিক্ষিত রাষ্ট্রীয় শিশু। শিক্ষিত তুমি এখনো শিশু রাষ্ট্রীয়ভাবে। না আমার 18 বছর পার হয়েছে। না আমার এখনো জাতীয় হয়নি। পরিচয় পত্র না হয়তো 18 বছর 4 মাস আমার চলছে। না জাতীয় পরিচয় পত্র তো হয়নি, ওই তো ওটা অর্ধেক ইয়েতে আমাদের। আমার তো এখন 18 হয়নি, 17 হয়নি। হ্যাঁ ওই তো জাতীয় পরিচয় ছোট বাচ্চা স্যার আমার জাতীয় পরিচয় পত্র তো তোমার আসলে মানে জাতীয় পরিচয় পত্র হলে ঠিক আছে। এই 2007 না না আমার ওটা সাথে ধরা যায়। মানে তোমাদের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তোমার তোমার যদি এখন বিয়ে হয় তাহলে তোমার আব্বা মার জেল হয়ে যাবে। সত্যি হ্যাঁ। না না বিয়ে- আমার তো লিগ্যাল বয়সে দেওয়া আছে, তার মানে ঠিক আছে। আমার হয়েছে স্যার বলেন। আচ্ছা দেখো, হ্যাঁ আচ্ছা তারপরে হলো গুরুত্বপূর্ণ 10 নম্বর আর 11 নম্বরটা পরীক্ষা অনেকবার আসছে এমসিকিউ হিসেবে, যে সাইকাস এটা কিন্তু অ্যাডমিশনে অনেকবার আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে, যে সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ লাটিমের মতো সচল বহু ফ্লাজেলা বিশিষ্ট। ফ্লাজেলা মানে তো জানো চাপু। ফ্লাজেলা মানে চাবুক, হ্যাঁ কি ও আচ্ছা সাইকাস উদ্ভিদ নিজে তো এমনি বড়, সাধারণত শুক্রাণু তো আসলে ছোট ছোটই হয়, তো বড় উদ্ভিদে মানে ধরো বৈশিষ্ট্যগতভাবে এটা তুলনামূলকভাবে বড়, যদিও মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, কিন্তু হলো অন্যান্য শুক্রাণুর তুলনায় এটা হলো অনেক বড়। আচ্ছা এবার আমরা চলে আসি স্বভাব এবং আবাসভূমি। এখানে কিছু ডেডলাইন এমসিকিউ হিসেবে করতে হবে, যে সাইকাস বহু বর্ষের যে নগ্নবীজ উদ্ভিদ, এটা তো জানো অনেক বছর আছে, তাই এর 20টি প্রজাতি গ্রীষ্ম ও উপগ্রীষ্ম অঞ্চলে জন্মে। তবে অন্য বই অবশ্য 15 থেকে 20টি প্রজাতি এইভাবে আছে, অন্য বই আছে 15 থেকে 20টি। এই আর কি। লাগবে হ্যাঁ স্যার লেখাটা ভালো। 20 জায়গা মনে রাখি হ্যাঁ 20টি জায়গায় 15 থেকে 20টি অন্য বই আছে। আচ্ছা এখানে হলো শ্রেণীবিন্যাসের ক্লাস অর্ডার ফ্যামিলি, এগুলো লাগে সব সময়, এগুলো অনেক সময় এমসিকিউ হিসেবে দেয়, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে দেয়, এই জন্য এগুলো মনে রাখতে হবে। এরপরে ভৌগোলিক বিস্তারের 3য় নম্বর লাইন, বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস একটি নেতা প্রাকৃতিক পরিবেশে জন্ম। বিশাল হয়েছে একটা বসেছে হ্যাঁ চট্টগ্রামের যে বেশি। এরপরে গঠন বৈশিষ্ট্য সৃজনশীল হিসেবে কিন্তু আসছে, হ্যাঁ গঠন বৈশিষ্ট্য সৃজনশীল হিসেবে আসছে, সৃজনশীল হিসেবে গঠন বৈশিষ্ট্য যেমন কুমিল্লা বোর্ডে, ঢাকা বোর্ডে 23 সালে আসছে, তারপরে চট্টগ্রাম বোর্ডে 21 সালে আসছে, এই মানে গঠন বৈশিষ্ট্যটা হচ্ছে স্যার সিকিউ হ্যাঁ সিকিউ হিসেবে আসছে, মানে সাইকাস হিসেবে গঠন বৈশিষ্ট্য এটা হচ্ছে সিকিউ হিসেবে আসছে। হ্যাঁ তো সাইকাস উদ্ভিদ এটা হচ্ছে যে তোমরা আর কি অবশ্যই আমাদের বাসায় বেড়াতে আসবে, আমাদের বাসায় কিন্তু সাইকাস উদ্ভিদের গাছ আছে, তুমি কি দেখছো? না আমার হ্যাঁ তো তোমরাও সবাই বেড়াতে আসবে সব করে সরাসরি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সাইকেলটা সব করে রাখা সুন্দর লাগে দেখতে। হ্যাঁ সুন্দর লাগে, তো আমাদের এই গেটের সামনে সাইকাস উদ্ভিদ আছে, তাহলে তোমরা সরাসরি স্বচক্ষে দেখতে পাবে। আর সেই বড় আচ্ছা, আমাদের ছাদে একটু বড় টাইম লাগে আছে? নাকি তো আছে? আচ্ছা হ্যাঁ টাইম লাগে বেশি, অনেক সময় লাগে এই গাছটা হ্যাঁ একদম বৃদ্ধি ছোট, পেতে। বাড়েই না বাড়তে বাড়েই যায় না। না সহজে। হ্যাঁ তাহলে সাইকাস উদ্ভিদ সম্পর্কে কি বলা হচ্ছে, এটা হলো 8 থেকে 14 ফিট পর্যন্ত সাধারণভাবে লম্বা হয়, সাধারণভাবে সর্বোচ্চ 14,
সাধারণ আট এটা আর কি গড়ে এরকম আর কি লম্বা হয়। ছায়াক্ষেত্রটিতে দুই ধরনের পাতা আছে, একটা যৌগপত্র আর একটা হলো স্বল্পপত্র। যৌগপত্র আর স্বল্পপত্র। স্বল্পপত্র বলতে বোঝায় এদের যে বড় বড় পাতা আছে এটাকে যৌগপত্র বলে, বড় বড় পাতা যেগুলো বড় বড় পাতা এটা যৌগপত্র। কিন্তু এর গোড়াতে আবার ছোট ছোট পাতা আছে, বাদামি বর্ণের হয় সেটা, এর গোড়ার দিকে ছোট ছোট এরকম পাতা থাকে, তবে এগুলো বাদামি বর্ণের। কাটার মতো। পাতা তো এমনি কাটার মতো মানে- হয় এগুলা। হ্যাঁ এইগুলা কিন্তু এই স্বল্পপত্রটা যেটা ছোট ছোট আছে এগুলো বেশ শক্ত হয় কিন্তু আবার, হ্যাঁ সাধারণভাবে তো শক্ত না, কিন্তু এটা আবার শক্ত হয় এবং হচ্ছে বাদামি বর্ণের হয়, আর এটা তো সবুজ বর্ণের হয়। এই সবুজ কথাগুলো বর্ণের বলতে ওটাও হবে। তো একদম কাটার মতনই হয়। হ্যাঁ এটাও চোখা চোখা, মানে হাতে লাগলে ব্যথা লাগবে তোমার। রিক্সা স্বল্পপত্র, হ্যাঁ রিক্সা না, এই স্বল্পপত্র বলতে আসলে আমরা তো বুঝি যে আবরণ, পাতলা কিছু আবরণ এরকম। তো এখন এই পাতা যখন কুচি অবস্থায় থাকে তখন কিন্তু এই স্বল্পপত্র ওরকম আবরণের মতোই, আবরণ বলতে যে ধরো এই পেঁয়াজের যৌগপত্র, স্বল্পপত্র। হ্যাঁ যৌগপত্রে যৌগপত্র যখন কুকড়ানো থাকে তার আগে কিন্তু স্বল্পপত্রটা হয়, এই ছোট ছোট হ্যাঁ হ্যাঁ। তো সার্কেলের ফাউন্ডেশন হয়ে গেছে যৌগপত্র, তার গোড়াতে স্বল্পপত্রগুলা, তখন কিন্তু ওটাকে কিছুটা আবৃত করে রাখার মতো করে রাখে এই যে বাদামি বর্ণের যেটা হ্যাঁ স্বল্পপত্র, ওই জন্য এর নাম স্বল্পপত্র হয়েছে। যেহেতু স্বল্পপত্রের কাজ হলো কি আবৃত করে রাখা, যেমন পেঁয়াজে রসুনে বাইরে যেটা আছে তাই না, আদাতেও পাওয়া যায় স্বল্পপত্র, তো এই জন্য এইটার নাম স্বল্পপত্র হয়ে গেছে। এইটা আর অত বড় হয় না, কিন্তু এটা বড় হয়ে যায়, বড় হয়ে যৌগপত্র, যৌগিক পাতা তাই যৌগপত্র তাই না, এদিক পাতা এদিক পাতা এদিক পাতা, এটা এই জন্য এর নাম হলো যৌগপত্র। আর স্বল্পপত্র দুই ধরনের, একটা সবুজ বর্ণের হয় আর একটা হলো বাদামি বর্ণের হয়। এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এখন পিন আর সংখ্যা কত এটা মনে রাখতে হবে যে এদের র্যাকিশে, র্যাকিশ মানে কি মধ্যশিরা, র্যাকিশ। আর এই যে পাতাগুলা 50 থেকে 150টা হয়, এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে, 50 থেকে 100টা হয়। তারপর মনে রাখতে হবে পরিণত পাতাগুলো 1 থেকে 2.7 মিটার লম্বা হয়, এগুলো হলো মনে রাখা লাগবে আর কি। আচ্ছা এখন হচ্ছে যে বর্ণনা যখন আসবে গঠন বৈশিষ্ট্য বলার সময়, এখানে যেহেতু আমরা পাতার বর্ণনা বলে ফেলেছি, হ্যাঁ পাতার কথা আর বলতে হবে না, তবে একটু মূল সম্পর্কে বলতে হবে যে এদের হচ্ছে প্রধান মূল নষ্ট হয়ে যায় এবং সেখানে অস্থায়ী মূল হয়, এবং অস্থায়ী মূল দেখতে কোরালের মতো হয়, এটুকু বললেই অবস্থানিক মূল মানে যে জায়গায় মূল হওয়ার কথা সেই জায়গায় না হলেও যে সাইকাসে যেটা হয় যে ধরো এটা গাছের কাণ্ড, তো এখান থেকে একটা প্রধান মূল হয়েছিল কিন্তু এটা কিছুকাল পরে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয়ে যায়, হ্যাঁ তারপরে এখানে আবার নতুন করে মূল গজায়। তো নতুন করে যখন মূল গজায় এটা কিন্তু ওই প্রধান মূল থেকে গজালো না, মানে কাণ্ডের গোড়ার দিকে গজালো, প্রধান মূল থেকেই তো গজানোর কথা কিন্তু সেখান থেকে গজায়নি, সেজন্য এর নাম অস্থায়ী। যেখান থেকে হওয়ার কথা সেখানে হলো না। তো কিন্তু আবারও দেখা যায় মাটিতে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ তার মধ্যে বিশেষ করে সায়ানোব্যাকটেরিয়া যেগুলো আছে, হ্যাঁ যে অ্যানাবেনা আর নষ্ট। তো সায়ানোব্যাকটেরিয়া মানে তো জানো তাই না, যে যে ব্যাকটেরিয়াগুলো নিরাপদ সবুজ শৈবাল ধরনের যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ক্লোরোফিল অণু থাকে তাদের আমরা সায়ানোব্যাকটেরিয়া বলি। তো ওই ব্যাকটেরিয়ার একটা হলো নষ্ট আর অ্যানাবেনা। তো মনে রাখা খুব সোজা, যে না মনে রাখলে মনে থাকবে, না নাতে কি নষ্ট, এতে অ্যানাবেনা, না মনে রাখলে মনে থাকবে, যে না মনে রাখলে এই দুইটার নাম এমনিতে মনে থাকবে। এইটা দ্বারা এই প্রধান মূল এই পরবর্তীতে এই যে মূলটা অস্থায়ী মূল হলো সেটা আবার এই সমস্ত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত হলে হ্যাঁ আক্রান্ত যখন হয়, আক্রান্ত হলে তখন এই মূলগুলা তখন এলোপাথারি অবস্থা তৈরি হয়। কি কি কাহিনী ঘটে, ধরো এটা মূল, কাহিনীটা কেমন হয় দেখো, এটা ধরো মূল, মূলের বাইরের দিকে এপিডার্মিস আছে, এপিগ্লেমা বলা হয় যেটাকে, ভিতরের দিকে স্বাভাবিক কোষ, মানে আমরা যদি এই অস্থায়ী মূলটাকে দেখি তাহলে এরকম ধর অবস্থা। এখন কাহিনী হয় কি যে এর মধ্যে ওই অ্যানাবেনা ঢুকে গেছে, এর মধ্যে ঢুকে গেছে অ্যানাবেনা, জায়গায় জায়গায় অ্যানাবেনা ঢুকে গেছে। যেই মাত্র ঢুকে যাবে এরা তো বিভাজিত হবে, যখনই বিভাজিত হবে তখন বিভাজনের ঠেলায় এইগুলা জায়গায় ঠেলা পড়বে, চাপ সৃষ্টি হবে, অনেক তৈরি হয়ে যাবে না, চাপ সৃষ্টি হবে, তখন অটোমেটিকলি এইটা তখন কিন্তু জায়গায় জায়গায় এলোপাথারি হয়ে যাবে, মানে জায়গায় জায়গায় হ্যাঁ হ্যাঁ এপিডার্মিসটা সরে দিয়ে
ব্রাক্য শাখা তৈরি করবে। ব্রাক্য মানে কি এখানে বলেছে দুই ভাগে ভাগ করা যাবে, তাই না? তো এই যে এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, তখন এই অ্যাবিডামিস গুলো তো এদিকে সরে আসছে কার কারণে? ওই যে অ্যানাবেনা আর নষ্টকের কারণে এদিকে সরে আসলো না, এদিকে তখন সরে আসছে, এরকম সরে আসছে, আর এখানে তখন এগুলো দূরে খালি আছে, নষ্ট অ্যানাবেনা, নষ্ট অ্যানাবেনা। তাহলে এই যে ব্যাকটেরিয়া গুলো ঢুকে যাওয়ার কারণে এই মূলটা কিন্তু স্বাভাবিক থাকতে পারছে না, আশপাশটা ফুলে ফেটে মানে শাখার মতো তৈরি হয়ে যায় জায়গায় জায়গায়। ওই অবস্থাটাকেই আমরা বলছি কোরালেট মূল। কারণ দেখতে তখন কোরাল বা প্রবালের মতো লাগে। প্রবাল যেমন ওরকম ঠিক মসৃণ হয় না, অমসৃণ ধারালো ধরনের হয়, হ্যাঁ, এর খাসকাটা মতো হয় বাইরের দিকটা। তো সেরকম একটা অবস্থা মূলের তৈরি হয়। তো ওই জন্য একটা গোলাকৃতি ভাবে দেখানো হয়েছে, এরকম করে দেখানো হয়েছে, দেখো এরকম একটা অবস্থা করে দেখানো হয়েছে, হ্যাঁ, এরকম একটা মূল। যে এই যে এখানে ছবি আছে, দেখো এই যে এরকম, তাই না? তো এইরকম জায়গায় জায়গায় এরকম হয়ে যায়, দেখতে তখন কোরালের মতো লাগে। তাহলে কাহিনীটা কি হলো? স্বাভাবিক মূলের মধ্যে কিন্তু এটা ঢোকার কারণেই কিন্তু এই যে নষ্ট কারণে বিভাজিত হয়েছে, হয়ে হয়ে কিন্তু এরকম কাহিনী হচ্ছে। এমনিতে এরকম হয়নি। বুঝা গেল কি? যে তোমার শরীরে কোনো জীবাণু ঢোকার কারণে যদি যেমন ধরো আমরা জানি যে আমাদের টিউমার হলো কি হয়, যে জায়গায় কোনো একটা জায়গায় উঁচা হবে, তাই না? উঁচা হয়ে যায়। তো সেরকম এখানে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এটাকে এরকম করে, যেদিকে বেশি প্রেসার দেয় সেদিকটা স্থিত হয়ে যায়, যেদিকে একটু কম বিভাজন হয় সেখানে কম হয়, আবার আরেক জায়গায় বেশি হয়, এইভাবে এলোপাথারি একটা সাইজ তৈরি হয়। সেইটাকে আমরা বলি কোরাল এট। কোরাল এট মানে কি? মতো, কোরালের মতো। এটাই হলো কোরালের মূল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ক্ষয়ের জন্য অনেকবার আসছে। যেমন ধরো সিলেট বোর্ডে 22 সালে এটা সরাসরি গয়ের জন্য আসছে, তারপরে চট্টগ্রাম বোর্ডে 23 সালে গয়ের জন্য আসছে, আবার সিলেট বোর্ডে আসছে 23 সালে ক্ষয়ের জন্য। রাজশাহী বোর্ডেও আসছে হলো ক্ষয়ের জন্য। তার মানে কোরালের মূল কিন্তু ছোট্ট, বেশি বড় না, কিন্তু এইটুকু লিখলেই 3 মার্ক পাবা, কারণ বইয়ের মধ্যে তো বেশি কিছু নাই, যেটুকু আছে সেটুকু লিখলে ফুল মার্ক পাওয়া যাবে। আর এখানে বাদ দেওয়ার মতো কিছু যাবে না, কারণ যেহেতু গয়ের জন্য আসবে, তারপর যে বাদ দাও তাহলে নাম্বার কাটার একটা সম্ভাবনা আছে। অনেক বড় কিছু যখন থাকে, টপিকস অনেক বড় টপিকস, তখন তুমি মোটামুটি 1.5 পৃষ্ঠা লিখলে ফুল মার্ক পাওয়া যাবে। ঘয়ের জন্য হলে 2 পৃষ্ঠা লেখা উচিত যদি বেশি বড় কিছু থাকে, কিন্তু আসেই ছোট, তারপরে আরো ছোট করে ফেললাম তাহলে নাম্বার কাটা যাবে। এটা তো আসেই ছোট, তাই না? এর থেকে আর ছোট করলে তো নাম্বার তখন 3 এর মধ্যে 2 হয়ে যাবে। আর ক্ষয়ের জন্য আসলে যদি একটু ছোট ছোট হয় তাহলে ফুল মার্ক পাওয়া যাবে। ক্ষয়ের জন্য আসছে, এখানে তো আছে মনে করো 8 লাইন, তুমি ক্ষয়ের জন্য আসছে 4-5 লাইনেও যদি লেখো তাও ফুল মার্ক পাবো। তবে এই নামগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে, কোরালের মূলে কোন ধরনের ব্যাকটেরিয়া এই কাজগুলো ঘটায়। প্রত্যেকটার থেকেই একটু একটু করে লিখতে হবে। পাতার বৈশিষ্ট্য আগেই যেহেতু হয়ে গেছে, পাতার বৈশিষ্ট্য লিখতে হবে না, হ্যাঁ, কাণ্ড পর্যন্ত লিখতে হবে। পাতা আগেই তুমি বর্ণনা করে ফেলছো, সেজন্য পাতার কথা আর আলাদা করে লিখতে হবে না। তবে এখানে দেখো গঠন বৈশিষ্ট্যের শেষের দিকে একটা আছে যে সাইকাসকে পামফান বলা হয় কেন, এটাও কিন্তু আসছে পরীক্ষায়, ক মার্কের জন্য আসছে আর কি। যে পাম উদ্ভিদ এবং ফানের পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল সম্পূর্ণ বলে অনেক সময় সাইকাসকে পামফানও বলা হয়। যে পাম গাছ দিয়ে তেল তৈরি করা হয়, পাম অয়েল তৈরি করে না, হ্যাঁ, বাজারে তো পাম অয়েল দিয়ে বেশি করে। পাম অয়েলের একটা সুবিধা আছে, ও পাম অয়েলের দেখবা কি হয় জানো, পাম অয়েলের একটা সুবিধা হলো যে এটা মশমশা করে ফেলে। এই জন্য দেখবা যে হোটেলের সিঙ্গারা সমোসা যত মশমশা হয়, বাসায় করলে হবে হয় না, কিন্তু বাসায় করলে অত মশমশা হবে না, কারণ বাসায় তো পাম অয়েল দিয়ে করে না, বাসায় তো সোয়াবিন দিয়ে বা সরিষা দিয়ে করে, ওই জন্য অত মশমশা হবে না। হ্যাঁ, ওখানে অনেক মশমশা হয়, হ্যাঁ, ওই হ্যাঁ পাওনি। ও এই যে গঠন বৈশিষ্ট্যের শেষের দিকে দেখো, বোল্ড করা গঠন বৈশিষ্ট্যের শেষের দিকে আছে বোল্ড করা লেখা। এটা 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 আর কি কয়ের জন্যই করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, সাইকাসের পাতা নিয়ে কিন্তু আগেই আমরা আলোচনা করছি। তবে এখানে এমসিকিউ জন্য মনে রাখতে হবে অবশ্যই যে যেটা স্বল্পপত্র হয় সেটা বাদামি বর্ণের হয়, কিছুটা রোমশ হয়, আর যেটা বৃহৎ আকৃতির পাতা সেটা হলো পল্লবপত্র বলা হয় বা যৌগপত্র বলা হয়।
লোমশ মানে লোম রোগের, রোম লোম মানে বাইরের দিকে পশমের মতো, হ্যাঁ ওই লোম আর রোমশ একই কথা, ছোট ছোট, হ্যাঁ চুলের মতো আর কি, হ্যাঁ সূক্ষ্ম একটা বাইরের দিকে কিছু দেখা যায় এটা। ট্রান্সফিউশন টিস্যু কাকে বলে এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। দেখো ট্রান্সফিউশন টিস্যু যেটা আমরা বললাম এটা এক ধরনের পরিবহন কলা, তো বলছে এটা কোথায় থাকে, তো বলছে যে প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমা। মনে আছে কিনা প্যালিসেড আর স্পঞ্জি সম্পর্কে? প্যালিসেড ছিল সব প্যারাসাইট ব্যাকটেরিয়া না, ওই যে প্যালিসেড প্যারেনকাইমা মানে যে ওই ইয়ের মধ্যে প্যালিসেড ছিল, মানে ফাড়ার মধ্যে ছিল। যে কোষগুলার আন্তঃকোষীয় ভাগ থাকে না, যে কোষগুলোর কোনো আন্তঃকোষীয় ভাগ নেই, এই দেখো যে এটা এইগুলাকে বলা হয় প্যালিসেড, কারণ এর মধ্যে কোনো আন্তঃকোষীয় ভাগ নাই, এরকম এরকম কোষকে বলা হয় প্যালিসেড। হ্যাঁ, পাতাকে যদি পোস্ত বরাবর কাটা যায় তাহলে একদিকে দেখা যাবে আন্তঃকোষীয় বিহীন কোনো স্যার ভাগ আবার নাই। একটু বলেন তো। প্যালিসেড, প্যালিসেডের বাংলা অর্থ নিরেট। হ্যাঁ, তো পাতা প্রস্তুতিতে যে মাইক্রোস্কোপে দেখলে দেখবে এক ধরনের কোষ আছে কোনো আন্তঃকোষীয় ভাগ নাই, কোনো আন্তঃকোষীয় ভাগ নাই, বুঝছো, একবারে কোনো গ্যাপ নাই। কিন্তু নিচের দিকে আবার কিছু কোষ আছে যেখানে পত্র অন্তর্দ্বন্দ্ব থাকে, সেই জায়গায় দেখা যাবে যে ফাঁক আছে, মানে গোল গোল কোষ হলে একটু ফাঁক থাকে, তাই না? গোল গোল কোষ হলে ফাঁক থাকে, গোল গোল কোষ হলে ফাঁক থাকবে, এর মাঝে আন্তঃকোষীয় ভাগ থাকবে। তাহলে স্পঞ্জ মানে কিন্তু ছিদ্রযুক্ত। স্পঞ্জের বাংলা অর্থ কি? ছিদ্রযুক্ত। যেমন ওই যে আমরা পরীক্ষায় বলছি না, হ্যাঁ, তো এখন এর ভিতরে একটা লম্বা লম্বা কোষ আছে, তোমরা এগুলা তো এরকম আরেকটু দিই, এর মধ্যে একটা লম্বা লম্বা কোষ, এই লম্বা লম্বা কোষগুলোকে ট্রান্সফিউশন এই লম্বা লম্বা কোষগুলোকে ট্রান্সফিউশন টিস্যু বলে, এটা পরিবহন করার মতোই কাজ করে। হ্যাঁ, তবে জাইলেমগুলোর থেকে দেখতে একটু ভিন্ন হওয়ার কারণে এর একটু আলাদা নাম দেওয়া হয়েছে। ট্রান্সফার করে যে পুষ্টিগুলা পাতার মধ্যে, যে পাতা আছে পাতা ধরে এটা করে মানে অর্ধবেদ্য গর্তের মতো। হ্যাঁ, অন্তত পদ্মার মতো করে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, ধরো এখানে আছে তো, এটা ধরো পাতা, এই পাতা গোটা পাতা দেখায়, ধরো এটা হলো পাতা, এই মনে করো পাতা, এদিকেও আছে পাতা, তো পাতাটা তো উপরের দিকে প্যালিসেড, নিচের দিকে স্পঞ্জি, আর এর ভিতরে আছে গোটাটা জুড়ে আছে, এর ভিতরে মনে করো লম্বা লম্বা কোষ, লম্বা লম্বা কোষ। এই কোষগুলা পরিবহন করার মতো কি করছে, দুই পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আর এইভাবে আছে, ট্রান্সফার করছে পুষ্টিগুলা, পাতার মধ্যে পুষ্টিগুলা ট্রান্সফার করছে। তো এই এই যে নীল কালারের যে এটাই হলো ট্রান্সফিউশন টিস্যু। উভয় দিকে পাতার মধ্যে পরিবহন করা, মানে অর্থাৎ পুষ্টিগুলা, খনিজ লবণ এগুলো পরিবহন করার কাজগুলা করতেছে। অবশ্যই হ্যাঁ, উভয় পাশে ওটা দরকার থাকে যদি পরিবহন না করলে বিশেষ কিছু কোষ থাকে যাদের হলো পরিবহন করার মতো ক্ষমতা থাকে, সবাই তো সবকিছু পরিবহন করতে পারে না, তো এদেরকে ওইভাবেই সৃষ্টি করা হয়েছে যে ও হলো পরিবহন করবে। পরিবহন কোথায়, ওখান থেকে ও না, ওখান থেকে হচ্ছে পাতাতে অন্যান্য কোষের কাছে, অন্যান্য কোষের কাছে সাইড সাইড সুইটে। হ্যাঁ তো জাইলেম ফ্লোয়েম কি করে দেওয়া যায়? হ্যাঁ বলো। জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম এরকমই, জাইলেম ফ্লোয়েম তো গোটা ইয়েতেই আছে। আমরা জানি হলো মূলত জাইলেমের কাজ কি, যে সে কিন্তু জল, বোতলের জল আছে না, জল, হ্যাঁ ফ্লুইড, মানে এখানে কিন্তু যে ফ্লুইড বলতে খনিজ লবণের আয়ন এগুলো কিন্তু ফ্লুইডের মধ্যেই পড়ে। হ্যাঁ, কারণ হলো যে ওগুলা ছাড়া তো আবার শর্করা তৈরি হবে না। তাহলে এখন হচ্ছে যে তোমার যখন জাইলেম তোমার পুষ্টিগুলো নিয়ে আসলো, পুষ্টি নিয়ে পাতার মধ্যে দিল, কাঁচামাল হিসেবে দিল, ফ্লুইডগুলো তো ফুড খাবার, তারপরে খাবার যখন তৈরি হয়ে গেল তখন ওই খাবারগুলা, গ্লুকোজগুলা, ওই গ্লুকোজগুলা ফ্লুইড কি করছে, একবারে গাছের শিকড় থেকে নিয়ে উপরে পাতা পর্যন্ত সব জায়গায় ফ্লুইড কি করছে, খাবারগুলা গ্লুকোজগুলা পাঠিয়ে দিচ্ছে। আমাদের যেমন লোহিত কণিকা তোমার হচ্ছে অক্সিজেন গোটা জায়গায় পাঠিয়ে দেয়, তাই না? তবে আমাদের পরিপাকতন্ত্রের রক্তের মধ্যে রক্তরসগুলা, গ্লুকোজগুলা গোটা শরীরে পাঠিয়ে দিচ্ছে, তাই না? আমাদের যেটা রক্ত, আমাদের রক্তটা হলো পরিবহন করার মতোই কাজ করছে, আমাদের রক্ত পরিবহন করার মতো কাজ করছে। আর উদ্ভিদের তো রক্ত নাই, তাই ওদের বিশেষ কোষ যারা হলো গোটা জায়গাতে এই পুষ্টিগুলা সরবরাহ করে। তো এরা দেখতে জাইলেম ফ্লুয়েমের মতো না, দেখতে একটি ভিন্ন, লম্বা লম্বা কোষ। জাইলেমও কিন্তু লম্বা লম্বা হয়, চারটি প্যাকেট লম্বা হয় না, কিন্তু হচ্ছে দেখতে ভিন্ন, তাই এর আলাদা নাম দেওয়া হয়েছে, এর আলাদা নাম দেওয়া হয়েছে। এটা কিন্তু এক ধরনের ফ্লুইম আর কি, জাইলেম ফ্লুয়েমের মধ্যে ফ্লুইম, যে আর কি পুষ্টিগুলা সরবরাহ করে, ট্রান্সফার করে। তাহলে এটাও কিন্তু কয়ের জন্য পড়তে হবে।
অ্যানাবেনার সরল বাংলা অর্থ কিন্তু বিলুপ্ত না, মানে প্রথম হচ্ছে যখন পৃথিবীতে প্রথম অ্যানাবেনা যখন পাওয়া গেছিল এবং সেটা জীবাশ্ম হিসেবে পাওয়া গেছিল, তো তখন বৈজ্ঞানিকরা বলছিল এটা তো আর পাওয়া যাচ্ছে না, এটা জীবাশ্ম হিসেবে পাওয়া গেছে, এটা আসলে আর নাই, এটা বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেছে। পরে দেখা গেল না, এখনো আছে না। তখন বৈজ্ঞানিক বললো যে, তখন নাম দেয়নি, তখন বৈজ্ঞানিকরা বললো যে বিলুপ্ত না, এটা বিলুপ্ত না, এটা আছে, এটা আছে, এটা বিলুপ্ত না, তখন নাম হলে অ্যানাবেনা। হ্যাঁ, আপনার আগের পড়াতে দেখা ছিল জিঙ্ক বিলোবা, এটা নাকি জীবন্ত জীবাশ্ম। এর মানে কি? জীবন্ত জীবাশ্ম আমরা এখানেও পড়বো, জীবন্ত জীবন্ত জীবাশ্ম এখানেও পড়বো। এই পরের পৃষ্ঠায় জীবন্ত জীবাশ্ম, পরের পৃষ্ঠায় উল্টাও জীবন্ত জীবাশ্ম, পরের পৃষ্ঠায় উল্টাও জীবন্ত জীবাশ্ম। তিনটা মানুষ একসাথে কথা বলছে, কোনটা জীবন কোনটা ছাড়বো। এখানে হলো দেখো, এখানে স্রষ্টা হচ্ছে স্রষ্টা মানুষের মধ্যে পার্থক্য। স্রষ্টা একসাথে সবার কথা শুনতে পারে, কিন্তু আমরা পারি না। অ্যাকচুয়ালি খুব কম পরিমাণ পাওয়া যায় এরকম বিষয় কোনটা বোঝাতে। কোনটা কিছুটা দেখি জীবাশ্ম? অবকারের ফলে জীবন্ত জীবাশ্মের ব্যাপারটা হ্যাঁ অবশ্যই কম পাওয়া যায়। জীবন্ত জীবাশ্ম জিনিসটা কি, যে যে যেমন ধরো সাইকাস নামে যে উদ্ভিদটা, অতীতে সাইকাডেলিস বর্গের অনেক উদ্ভিদ ছিল যারা দেখতে সাইকাসের মতো, যারা দেখতে সাইকাসের মতো, তাদের ফসিল বর্তমানে পাওয়া যাচ্ছে। তো পাওয়া যাচ্ছে এখন ফসিল, পরে দেখতে ওই ফসিলগুলো দেখতে বর্তমানে যে সাইকাস আছে না তার মতোই দেখতে। সেই কারণে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে, যে এইটা এই জীবাশ্মটা তো জীবন্ত, এখন তো আছে, মানে ওই শ্রেণীর মধ্যে ওটি হ্যাঁ। ছিল আর ওগুলা বিলুপ্ত হয়ে গেছিল। বুঝছো? ওটার মতোই দেখতে, তাই এর নাম জীবন্ত জীবাশ্ম। স্যার যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলোর নমুনা হচ্ছে এখনো সাইকাস বর্তমানে হ্যাঁ, সাইকাসের সাথে কথা সাইকাসের মিল আছে, মিল আছে, মিল আছে, মিল আছে, কিন্তু তাই বলে ওটা ওটা এক না, না মানে মিল সম্পূর্ণ, মিল সম্পূর্ণ। হ্যাঁ। যেমন হলো তোমার, যেমন তোমার হচ্ছে যে একদিন ইয়েতে করলাম একটা জায়গায়, একটা লজিক্যালি একটা প্রশ্ন করলাম, যে বলছে যে যে অনেক সময় বইয়ে দেওয়া থাকে না, যে বই দেওয়া থাকে হলো যে ধরো এরকম করে তোমার বানরের ছবি দেওয়া আছে, তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে একটু মানুষের মতো হচ্ছে, আরেকটু মানুষের মতো, আরেকটু মানুষের মতো হচ্ছে, আরেকটু হচ্ছে, এরকম বেশ মাঝে অনেক কিছু দিয়ে তারপরে মানুষের ছবি দেওয়া আছে। একজন প্রশ্ন করছে যে ভাই প্রথমটা আর শেষটা তো এখনো দেখা যায়, বানরও দেখা যায়, মানুষের দেখা যায়, ভাই মাঝের গুলা গেল কই ভাই? মাঝের গুলা গেল কই ভাই? মাঝের গুলার নাম মাঝে জীবাশ্ম, কিছু তো একটা পাওয়া যাবে। প্রথমবার শেষ ঠিকই তো আছে ভাই, মাঝের গুলা গেল কই ভাই? তোমরা বলতে দেখলাম আসলে লজিক্যাল। তো বলছি যে ভাই এই সায়েন্সের বইয়ের ভিতরে এসব হলো অযৌক্তিক ভুলভাল ছবি কেন থাকবে? উত্তর আছে স্যার, কিন্তু মাঝের গুলা কই গেল ভাই? ডারউইনের মতবাদ। হ্যাঁ। কি একটা বইয়ের নাম ছিল, না সেটা না, The History মানে of Homo Sapiens না এরকম একটা বই আছে, ওখানে লেখা আছে। না মানে বলছে যে বললাম যে এগুলো আছে, কিন্তু যে ওই যে মাঝের যে প্রাণীগুলো দেখতে যেমন যেমন, তো তার তো অন্তত একটা জীবাশ্ম পাওয়া যাবে। কারণ তোমার আগের যে জিনিসের অনেক কিছু জীবাশ্ম পাওয়া গেছে, ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে না, তাহলে এত আগে 13 কোটি বছর আগের জিনিস তুমি জীবাশ্ম পালা, আর ওগুলো 30 বছর 40 বছর আগে ওগুলা নাকি ছিল, তাহলে ওগুলোর জীবাশ্ম পাওয়া যাবে না? মানে এটা তো প্রমাণিত হচ্ছে কি ওগুলো সব ভুয়া কথা, কারণ তোমার জীবাশ্ম থাকবে তো, মাঝের গুলার একটা না একটা তো জীবাশ্ম থাকবে। মাঝে তুমি 6টা প্রাণীর ছবি দিলা, বানর দিলা, মানুষ এই দিলা, নিয়ে তো মানে স্যার 6টা অনেক দিলা। মতবাদ আছে। হ্যাঁ? ওটা ডারউইন বলেছিল ওটা বেশি গ্রহণযোগ্য হয়েছিল তাই মানে সবাই। না, না, আর ওইটাতে অনেক কিছু সেটা তো গ্রহণযোগ্য বুঝলাম, কিন্তু মাঝের গুলা যে ছিল তার জীবাশ্ম তো পাওয়া যাবে, প্রমাণ থাকা রাখবে না। ওই কিছু একটা মনে হয়েছে আর বলে দিয়েছে যে- না মনে হয় বিজ্ঞান মনে হওয়া দিয়ে কোনো কথা না, বিজ্ঞানের কথা হলো যুক্তি থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। হ্যাঁ, তো আছে স্যার, ওই কারণে তো আমরা এখন কিন্তু না, মতবাদ না, নিয়ে এটা আসছি। অযৌক্তিক, নাই কোনো যুক্তি নাই। না, কি তার যুক্তি আছে? মনটা ইয়ে নাই। আপনার ওইখানে মতবাদটা কিভাবে আসছে? জিনগত মিল থাকার কারণে। না না, কিন্তু সেটা ডকুমেন্টস থাকতে হবে কিনা, ডকুমেন্টস থাকা লাগবে না বর্তমান পৃথিবীতে। যেমন ডারউইন তোমার যে ডাইনোসরের ডকুমেন্টস আছে, হ্যাঁ, তো বিজ্ঞান হচ্ছে প্রমাণ নির্ভর, ওইটা যেটা বলা হচ্ছে সেটা দার্শনিকতার ব্যাপার। স্যার আমি আর আমার ফিজিক্সের টিচার বিজ্ঞানে কি বলি জানেন? মিথ্যা কথার পারফেক্ট জায়গা। না কিছু জায়গায় এই মাঝের গোলার যুক্তিটা আমার কাছে খুবই মনগত হয়েছে, কারণ বাস্তবিকতায় বিজ্ঞান নিজেরা হ্যাঁ। বলে, বিজ্ঞানের 90% জিনিস এখন পর্যন্ত প্রমাণিত না। না সেটা তো অবশ্যই, কিন্তু এইটা একেবারেই হলো ইলজিক্যাল কথাবার্তা যে মাঝের গোলা হ্যাঁ। তুমি বইয়ে ছবি দিছো কিন্তু মাঝের কোনো গোড়ায় ডকুমেন্টস নেই। প্রথমটা থাকবে না তাহলে। হ্যাঁ তাহলে তো প্রথমটাও থাকার, ওটা তো বেশি আগের কথা, বানর তো বেশি আগের কথা, প্রথমটা তো থাকার কথা না। হ্যাঁ। আবার প্রথম আর লাস্টেরটা থেকে গেল, মাঝের গুলা তো নাই, তো নাই, কোনো জীবাশ্মও নাই,
আবার তুমি বলছো 50,000 বছর আগের জীবাশ্ম একটাও নাই, কিন্তু 13 কোটি বছর আগের জীবাশ্ম। ফ্লো চার্টটা কি বলছে আপনার? বানর থেকে মানুষ এভলিউট হয়েছে না, ছবিটা দেয়া আছে, ছবি তো- মানে আমরা বানর থেকে হ্যাঁ। আসছি, তা আমরা তো আমাদের লাস্ট ফসিল, মানে লাস্ট মানুষ আমরা, হ্যাঁ, লাস্ট তো ফরওয়ার্ড মাঝে বলে থাকবে ভাই, আমরাই তো ওভাবে এভলিউট হয়েছি না। থাকবে না। না না না, বুঝোনি তুমি রাতিন, তুমি বুঝোনি। মানে তুমি বলছো ওটা একটু ডেভেলপটা আমরা হলাম, Develop কিন্তু হয়ে আমরা যখন যখন ধরো যুগের পর পরের যুগ যে মানুষ স্টেপটা আসলো, হয়েছে। আমাদের পরের যে স্টেপটা আলো, ওরা তো থাকবে। 10 বছর বাইসে ছিল, হ্যাঁ, মরে গেল না, হ্যাঁ। তাহলে ওইটা ফসিল হিসেবে পাওয়া যাবে না? কঙ্কাল থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখেন, আপনি এটা করছেন না যে যদি আপনার মানে একটা মাছের ক্ষেত্রে করছেন, যে মাছ পানির নিচে থাকার কারণে ওদের একটা বডির ছিল, মানে একটা অর্গান ছিল, কিন্তু উপরে আসার কারণে সেই অর্গানটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। সেরকম মানুষের ক্ষেত্রে না, পরিবেশ চেঞ্জ চেঞ্জ হওয়ার সাথে না। সাথে হ্যাঁ, আচ্ছা চেঞ্জ চেঞ্জ হবে। তো হোক, কিন্তু কিন্তু যখন ফসিলের ছিল, কথা বলতেছে। বুঝলি? মানে সুন্দর কিছু করে বুঝতে পারছি। চেঞ্জ হওয়ার বিরোধিতা কেউ করছে না, না, চেঞ্জের স্যার বিরোধিতা বলতেছে করছে না। কেউ হ্যাঁ, যদি বলো। মানে ওই প্রাণীটা যদি থাকে তাহলে মারা গেলে তো ফসিল পাওয়া যায়, ফসিল পাওয়া এইটা যায়। বলতেছে। এটা ফসিল পাওয়া যাবে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ফসিল কিভাবে পাবেন আপনি? তো কঙ্কাল থাকবে না আচ্ছা মানুষের একটা। দেখেন, মানুষ এভলিউট হয়ে, মানুষ আগে অনেক বড় বড় ছিল, হ্যাঁ, হ্যাঁ, ওটার এভলিউট হয়ে ছোট প্রমাণ হয়েছে, আছে। হ্যাঁ। ঠিক না? হ্যাঁ, সেটার সেরকম প্রমাণ আছে। ভাবে এটার ক্ষেত্রে তো এভলিউশনের মাধ্যমে এটা বড় change হয়েছে। মানুষের ফসিল পাওয়া গেছে। ফসিল পাওয়া গেছে, তো ফসিল তো সেটা অবশ্যই পাওয়া আছে। যায়। ওই মানুষের কি চাইতেছেন আপনি? লোম দেখবেন, না, না, ওদের না, মধ্যে আর আমাদের মধ্যে না, পার্থক্য পেয়ে যাবে না? ওই না, না। এটা- আচ্ছা, আপনি যে ফ্লোচারটা দেখেছেন, ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা মেনে মাথার ক্ষেত্রে পার্থক্যটা অনেকখানি হ্যাঁ, প্রয়োজন। মাথার ক্ষেত্রে। কিন্তু ওই যে ওখানে যে আমাদের কঙ্কাল, সেই কঙ্কাল তো অনেকদিন থাকে মাটির নিচে, সেই কঙ্কাল তো একটা থাকে, সেটাই তো ফসিল হিসেবে ব্যবহার করে। সেম কাছাকাছি তাদের অনেক same তফাৎ কাছাকাছি, আছে, হ্যাঁ। ছোট বড় আলাদা তফাৎ আছে, ছোট বড় তারপরে এই যে পার্থক্য আছে। এই ছোট shape বড় change পার্থক্য আছে, হ্যাঁ। shape এরও ধরো, change আছে। বানরের কথা মনে করো এইটুকু হলো তো, তারপরে একটু বড় দেখাচ্ছে, হ্যাঁ, তারপর তারপরে আরো কঙ্কাল বড় অনেক বড় দেখাচ্ছে, ছিল একসময়। তারপরে আরো বড় দেখাচ্ছে, এই করে করে হলো তো, এখন ধরো এইটা মনে করো মানুষ হয়ে গেল, যদি এর মাঝে আরো 6টা স্টেজ আছে। এখন কথা হলো, কোশ্চিনটা হলো, এটা আছে এটা আছে, এই ধরনের মানুষ ডেভেলপ হয়ে এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু এই মানুষটা তো মরে গেছে এক সময়, মরে গেছে না, মরে যাওয়ার পরে তার বাচ্চার মধ্যে জিনগত পরিবর্তনের কারণে এরকম ধরনের ধরো হয়ে গেল, এরকম ধরনের হলো, এও মরে গেছে, কিন্তু এর বাচ্চা ধরো এরকম হয়েছে, এই যে মরে গেল, এর খুশি থাকতে হবে, বুঝলি কথাটা? বুঝলি কথাটা? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু আসলে এই ধারণাটা একেবারে তোমার কোনোভাবেই লজিক্যাল না। কিন্তু হ্যাঁ, আপনার হুম। কেমিস্ট্রিতে যে সংকরায়নের ধারণাটা আছে না, ওটা তো এখন পর্যন্ত প্রমাণিতও না, ওটা যে এক্সিস্ট করে এটাও না, ওটা ইউজ করি আমরা যাতে অন্যান্য জিনিসপত্র এক্সপ্লেন করা যায়, হুম। ওটা ইউজ করি এই কারণে। সেরকম যে ইভলিউশনের থিওরিটাও না, মাল্টিপল বিজ্ঞানী স্যার, আমেরিকার বিজ্ঞানীদের কথা শুনেন, ওরা বলে যে ইভলিউশনের থিওরির আমরা কোনো সব প্রমাণ জায়গায় করতে কিন্তু পারিনি, সংকরানের কিন্তু আমরা এটা মাধ্যমে ব্যবহার করি, কারণ এটাতে অনেক কিছু এক্সপ্লেন করা যায়। না ওইটা তারপরে বানর তো আমরা চোখের সামনে দেখছি, হুম। যদিও চেঞ্জ হয়, তাহলে এখনকার যে বানরগুলো আছে কই ওদের তো চেঞ্জ হয় না, ওরা তো অনেকগুলো হ্যাঁ, এখন হয়, হয়। না শোনো, অনেক কিছু থাকে যে ওই যে বললা যে মানে কিছু ধরে নিয়ে করা হয়, কিন্তু কিছু কিছু জিনিস আসলে অবৈজ্ঞানিক, কোনো বিজ্ঞানসম্মত না, এটা রূপকথার কথার মতো হয়ে গেছে। এই ব্যাপারটা রূপকথার মতো, কারণ ডারউইনের তুমি মতো 13 কোটি বছরের আগের খুশি পাচ্ছ, আর তুমি 30 বছর আগেকার, 50 বছর আগেকার, 1 লক্ষ বছর আগেকার খুশিলা পাচ্ছ না, একটাও দেখাতে পারছো না ডকুমেন্টস, তাই না? এই, বুঝতে পারছো ব্যাপারটা? তো ওই আমি যেটা দেখলাম ওটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, এই কারণে দেখলাম আসলে এটাকে তুমি কোনোভাবে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এই যুক্তি খণ্ডন করতে পারবে না, মাঝের বলা গেল কই ভাই, চ্যালেঞ্জ করলাম, তুমি দেখো, কেউ আর বলতে পারবে না, একটাও দেখাতে পারবে না, একটা খুশি এটা নাই, একটা খুশি নাই। আচ্ছা যাই হোক, স্যার হোমো ইরেক্টাসের ইয়া পাওয়া গেছে, ফসিল পাওয়া গেছে? হ্যাঁ হোমো ইরেক্টাসের ফসিল পাওয়া গেছে কিনা এটা আমার জানা নাই, হোমো ইরেক্টাস হোমোসেপিলিসের ফসিল পাওয়া গেছে কিনা এটা আমার জানা নাই, মনে হয় পাওয়া যায়নি, এটাও ধারণাগত। হোমোসেপিলিস বা হোমো ইরেক্টাস কারোর ফসিল পাওয়া গেছে কিনা আমার জানা নাই, তবে হোমো ইরেক্টাস হোমোসেপিলিস প্রায় মানুষের মতো ছিল, কারণ ওখানে বুদ্ধি ছিল না, এই যাবা তাহলে ওটা তো বুঝতে পারা যাবে না, ওটা তো মানুষের মতোই, ওই যে তোমার আফ্রিকার মানুষের মতো ছিল, এখন যে আফ্রিকার মানুষ ওরকম, কিন্তু কিন্তু বুদ্ধি বুদ্ধি ছিল ছিল না না। মানে কি, তাহলে মারামারি করলো কিভাবে ওরা? না মারামারি তো ডিওজের সাইডটাও করে, তো মারামারি তো জানে বুদ্ধি লাগবে নাকি? যাদের হ্যাঁ। বুদ্ধি নাই তারাই বেশি মারামারি হ্যাঁ, করবে। আমি ছোটবেলায় একবার আমার বড় ভাইকে প্রশ্ন করছি যে মুরগিদেরকে দেখছি যে ওরা মারামারি করে, যখন করে মারামারি করে, কিন্তু আমি একটা আমার বড় ভাইকে বলছি ছোট থাকতে যে আচ্ছা এটা মারামারি করে কিন্তু চোখে কখনো ঠোক দেয় না কেন?
মারামারি করে গাড়িটা চোখে ঢুকতে আমার ওরা বুঝালো এখন মনে আছে বলছে যে ওদের একটা সিস্টেম করা আছে যদি কেউ কোনো মুরগি মারামারির সময় চোখে ঠোক দেয় তাহলে তার ফাঁসি হয়ে যায় ওই জন্য কেউ চোখে ঠোক দেয় না চোখে ঠোক দেয় অনেক সময় দেয় না দেখ চোখ কানা হয় না চোখ কানা হয় না তো ওই তাছাড়া মুরগিদের ঠোকা ঠুকি কেন করে যাচ্ছে মুরগির যে লোমের নিচের অংশ ওটা তো মুরগিতে খায় ওই জন্য মানে ঠোকা ঠুকি না তো ওই যাই হোক অনেক সময় মুরগিরা মানুষকেও মারে হাতিরা যেমন নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে ওরাও করতে পারে হয়তো তো মারামারি করার জন্য বুদ্ধি লাগে না আসলে কিছু বরং একটা বলা কিছু হচ্ছে করে যারা ফেলেছে, বুদ্ধিমান একবার বলে। তারাই মারামারি করবে না যারা বুদ্ধিমান তারাই মারামারি করবে না তো ওই জন্যই তো আল্লাহ যখন মানুষ বানাতে চাইলো ফেরেশতারা বিরোধিতা করছিল কেন ওই একটা কারণে ফেরেশতারা বলছিল যে এলা তুমি যেটা বানাবা এটা তো মারামারি করবে রক্তারক্তি করবে তো তাফসীরে বলা হচ্ছে ফেরেশতারা কিভাবে জানলো যে এরা মারামারি করে রক্তারক্তি করবে এইটাই প্রমাণিত হয় মানুষ আসার আগে মানুষের মতো কিছু একটা ছিল যেটাই আসলে হোমের একটা হোমোসেক্সুয়ালিস তারা মারামারি করতো রক্তারক্তি আচ্ছা স্যার তাদেরকে আদিম যুগের মানুষ বলা হয় আসলে তারা আদিম যুগের মানুষ কোনো মানুষই না তারা পশু কারণ তাদের বুদ্ধি ছিল না ফেরেশতাদের বুদ্ধি বলতে কি আমাদের মতো না ফেরেশতাদেরকে আল্লাহ যে বুদ্ধি দিয়েছিল হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ফেরেশতাদেরকে আমাদের থেকে বেশি কিছু কিছু ক্ষেত্রে ওই বুদ্ধিতে তারা হলো ফেরেশতারা ছিল পৃথিবীর প্রতিনিধি পরে আল্লাহ ফেরেশতাদের জায়গায় আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠালো তো ফেরেশতাদের বুদ্ধি দিয়ে তারা এই হোমো ইরেক্টাস হোমোসেক্সুয়ালিস বানাইছিল বিভিন্ন এটা সেটা বিভিন্ন প্রাণী বানাইছিল পরিচালনা করছিল আল্লাহ বললো যে তোমরা যে এটা বানাইছো তোমাদের যেটুকু বুদ্ধি দিচ্ছি আমি এর থেকে একটা আপডেট মডেলে প্রাণী পাঠাবো তখন ফেরেশতারা আর কি বিরোধিতা করছে তখন আল্লাহ বললো যে আমি যা জানি তোমরা তা জানো না তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে তো ওই জন্যই কোনো মানুষ যদি মারামারি করে ওই তখন আমরা তাকে কিন্তু অমুকের বাচ্চা বলতে বাধ্য হই কারণ কি মানুষ হিসেবে নিচ্ছে না মানুষ কখনো মারামারি করতে পারে না বুঝতে পারছো মানুষ কখনো মারামারি করতে পারে না এই যে এখন ধরো অনেক অমুসলিম দেশে মুসলমানদের উপর অত্যাচার চলে হ্যাঁ চলে যেমন ভারতে চলছে বর্তমানে খুবই অত্যাচার চলছে বরং ভারতবর্ষ মুসলমানরা 500 না 800 বছর শাসন করছে 500 না 800 1200 সাল থেকে হলে 500ই হয় 500 বছর শাসন করছে কোন মুসলিম যে মুসলমানদের কারণে বলতে পারবে না যে আমরা নির্যাতন হয়েছি বা দেশ ছেড়ে পালাইছি পালালে তো আজকে ভারতবর্ষে একটা অমুসলিম থাকতো না থাকতো তো এই জন্য বলা হয় পৃথিবীর মুসলমানরা তাহলে কি জন্য ভয় পালাবে বলেন আপনি না মানে শাসন ব্যবস্থার ক্ষমতা বেশি না আগে ছিল শাসন ব্যবস্থার ক্ষমতা বেশি নবাবী নবাবরা সব মুসলমান 1200 সাল থেকে আর কি আচ্ছা তাহলে আমরা হচ্ছে বানরটিকে কোথায় গিয়েছিলাম তাই না ও আচ্ছা জীবন্ত আচ্ছা ইউটিউবে তারা দেখবে তারা আবার দেখবে যে বায়োলজির মধ্যে আবার ইয়েও চলে না স্যার এই ভিডিওটা দিয়েন না কারণ এই ভিডিওটা অপ্রাসঙ্গিক প্রচুর কথা হয়েছে আজকে ভিডিওটা দেওয়াই দরকার নাই ইউটিউবে আচ্ছা তাহলে দেখো যাই হোক তারপরে সব রকমের জ্ঞান অর্জন করা উচিত কারণ তোমরা তো শেখার জন্য আসছো যারা আসলে তারা এগুলো জ্ঞান চায় না তারা চায় না তাহলে সাইকাসকে জীবন্ত দিবস বলা হয় কেন এটা দেখো কতবার আসছে এটা আসছে অনেকবার সিলেট বোর্ড 22 সাল সেটা আসছিল শুধু জীবন্ত দিবস কাকে বলে এভাবে আসছিল হ্যাঁ শুধু জীবন্ত দিবস কাকে বলে তারপরে শুধু জীবন্ত দিবস কাকে বলে এটা ঢাকা বোর্ড 17 সাল আর তারপরে আসছে জীবন্ত দিবস বলার কারণ ব্যাখ্যা সহ এটা আসছে ময়মনসিংহ বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য সিলেট বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য কয়েকটা লিখলেই হয় তাহলে তোমরা বুঝবে যে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ তার মানে কাকে বলে এবং বলার কারণ দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ অনেকবার আসছে কিন্তু এটুকু সাইকাস বিদ্যার্থীর সাথে ফার্নের সাদৃশ্য এটা দরকার নাই তবে এমসিকিউর জন্য একটু জাস্ট রিডিং করে রাখো আসেনি কখন এবার সাইকাসের জনন প্রক্রিয়া বা বংশবিস্তার প্রক্রিয়া এদের কিন্তু দুই ধরনের জনন একটা অযৌন জনন আর একটা যৌন জনন আমরা তো জানি অযৌন জনন মানে শুক্রাণুর কোনো মিলন ছাড়া যদি কোনো বংশবিস্তার হয় তাই না সেটাই হলো অযৌন জনন সাইকাস উদ্ভিদে মার্চ এপ্রিল মাসের দিকে এদের যে কাণ্ডের গোড়াতে কিছু বুলবিল বা গোল গোল কিছু অংশ তৈরি হয় গোল গোল কিছু অংশ তৈরি হয় ওইটা তুমি তুলে নিয়ে যদি লাগাও তাহলে নতুন গাছ হবে হ্যাঁ
তো ওটা আবার নতুন গাছ তৈরি করে ফেলে। তো তাহলে এখানে তো শুক্রাণু নিউমোনিয়া মিলন হলো না, এটা একবারে দেহ অংশ থেকে, হ্যাঁ অঙ্গ জননের মতো দেহ থেকে নিয়ে আমি লাগালাম, তাহলে এটা কিন্তু যৌন জননের মধ্যে পড়লো না, শুক্রাণু নিউমোনিয়া তো মিলন হয়। স্যার এটা কোন মাসে বলেন? মার্চ এপ্রিল মাসে, এটা আছে বই দেখো, এই যে দেখো 3 নম্বর লাইনে লেখা আছে মার্চ এপ্রিল মাসে। পাওয়া যাবে কি স্যার এখন? হ্যাঁ। গাছ তো ছোট, বড় হয়নি তো। মানে তোমার এত ছোট কালে হয়তো হয় না, একটু একটু বয়স হলে হয়, ওই যে মুকুলগুলা ছোট ছোট চারার মতো যে গঠনগুলো, এটা এমসিকিউ জন্য। যৌন ধরনটা সৃজনশীল হিসেবে আসে, যৌন ধরনটা সৃজনশীল হিসেবে আসে। যে যৌন ধরনের প্রথমে হলো যৌন ধরনটা দেখো আসছে, যেমন হলো দিনাজপুর বোর্ড 23 সালে গয়ের জন্য আসছে যৌন ধরনটা, আর হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে 22 সালে কয়ের জন্য যে পুংরেণুপত্র কাকে বলে বা মাইক্রো স্ট্রোফিল কাকে বলে। এই দেখো যৌন ধরনের এখানে আছে মাইক্রো স্ট্রোফিল কাকে বলে। তারপরে হলো ময়মনসিংহ বোর্ড 22 সালে কয়ের জন্য আসছে পুং স্টিমুলাস কাকে বলে, এগুলো আমরা বুঝবো। আর দিনাজপুর বোর্ডে আসছিল হলো 23 সালে গয়ের জন্য এই ছবিটা, এই যে দেখো পুং স্টিমুলাসের জাস্ট ছবিটা, ছবিটা সোজা ওই সহজ ছবি, এটা আমরা আঁকবো আর কি। এখন কত বাজে বলো তো? পুরো 12টা। পুরো 12টা। আচ্ছা আমরা কি আরো 15 মিনিট পড়াশোনা করবো? বলো তোমরা যা বলবা, আমরা কি আরো 15 মিনিট পড়াশোনা করতে পারি? ছবিটা আঁকাবো অন্তত, হ্যাঁ ছবিটা আঁকাবো, পুং স্টিমুলাস ছবিটা অন্তত। ছবিটা আঁকাতে হয় না, ছবিটা সোজা দেখো, কঠিন না। পেন্সিল আছে তোর কাছে অপশনাল ডাবল? আমার না আমরা পেন্সিল দিয়ে দুবার না বাইরে তো চিপ আকারে যাইতে গেলে বাইরে এটা এইভাবে আঁকতে হবে। প্রথমে এটা হালকা করে একটা দাগ দিয়ে দিতে হবে, পুং স্টিমুলাস আঁকা করতে, হ্যাঁ একবারে কোন আইসক্রিমের মতোই, বুঝছো? একবারে কোন আইসক্রিম যেমন দেখতে সেরকম। না স্যার কোন আইসক্রিম তো বসে আর নিচের দিকে সরু হয় আর হ্যাঁ হ্যাঁ প্রায় কোন আইসক্রিমের মতো, পুরোপুরি কোন আইসক্রিম বলা যায় না, তাই না? প্রায় কি না শান্ত করে হয় না কি না শ্যাম্পুর বটে আপনি অবশ্য শান্তি করে এখন খেতে পারবে, কারণ চিকন আছে তো। আমি ইচ্ছা মতোই খাই, স্যার। প্রত্যেকেই চিকন, আমি ইচ্ছার মতোই খাই, তো এক্সারসাইজ করে সব হয়ে যায় খাওয়া। অত মোটাও না, স্বাভাবিক। কে মোটা? আমার তো খাইলে তোরা আর খাবি না। আমি তো প্রত্যেক সপ্তাহে 2 সপ্তাহে 2 মিনিট রেস্টুরেন্টে খাচ্ছি। দেখো এখন হচ্ছে এই ভিতরগুলো আমরা জাস্ট কি করব, আমাদের একটু দাম হয়। ভিতরগুলো আমরা জাস্ট মাস্টারিং বস, গরিব থেকে গরিব, হ্যাঁ ফকিরিস্তানি। আমি হত দরিদ্র, মাস্টারিং হাতে কাছে টাকা ছিল। কত দরিদ্র। দেখো এর মধ্যে হলো মাস্টারিং বস, আমি সাথী দরিদ্র। এই মাস্টারিং বস হলে পুং স্টিমুলাস কমপ্লিট। আচ্ছা সরাতো মাত্রাবিহীন গ, মাত্রাবিহীন কম। হ্যাঁ মাত্রাবিহীন গ আঁকলে হয়ে গেল আর কি, গোটাটা জুড়ে, হ্যাঁ একবারে এই পর্যন্ত মাত্রাবিহীন গ, মাত্রাবিহীন গ, এখানে পাতলা গাইড হবে। মাত্রাবিহীন গ বা গোটাটা জুড়ে তাহলে তাহলে কিন্তু হয়ে গেল। এই মাত্রাবিহীন গ গুলোকে আমরা বলি মাইক্রো স্প্রোটিন। মাইক্রো স্যার এটা হইছে স্যার ফিল মানে পাতা হ্যাঁ বলো, ফিল মানে ফিল মানে পাতা, ফিল মানে পাতা, মাইক্রো স্প্রোফিল। তার মানে মাইক্রো মানে ছোট, ফিল মানে পাতা, অর্থাৎ যে পাতাতে আমরা স্প্রোফিল পাবো। ওই যে বয়ের মতো যে অংশটা সেটা একটা টিস্যু গুচ্ছ, ওর মধ্যে আমরা স্পোর পাবো, ওর মধ্যে আমরা স্পোর পাবো। যে স্পোরগুলাই তোমার আমরা যে অণুবীজ বলি, এটা বীজের মতো কাজ করে আর কি, যেটা আর কি নিষেক ক্রিয়াতে অংশগ্রহণ করবে পরে। এইটা যদিও চিহ্নিত করা না, কিন্তু এই জিনিসগুলোকেও স্বল্পপত্র বলা হয়, এই জিনিসগুলোকেও স্বল্পপত্র বলা হয়। এই যে পুং স্টিমুলাসের গোড়ায় যে পাতলা বাদামি বর্ণের যে গঠন দেখা যায় সেটাকেও কিন্তু স্বল্পপত্র বলা হয়, যেহেতু পাতলা এজন্য এবং এটা আবরণ করে আছে, এইগুলোকেও স্বল্পপত্র বলা হয়। বই চিহ্নিত নাই, চিহ্নিত করে দেওয়া ভালো।
এখন বলা হচ্ছে এই মাইক্রোস্কোপিকে যদি আমরা আবার বড় করে আসি, মাইক্রোস্কোপি সব বাসায় বাকিটা সব করো, এখন একটুখানি করো বাসায়, পরে বাকিটা সব মেইন জিনিসটা করে ফেলে বাসায় বাকিটা করো বলেই হয়ে গেল, তাই না? বাসায় বাকিটা করো, ওটা বুঝতেই পারছো যে কেমন কি স্যার? কোশ্চেন যদি বাসায় হলো বাকিটা করো, তাহলে আমরা এটা শেষ করতে পারি। এবার দেখো মাইক্রোস্কোপির আবার দেখতে কেমন, এই বটাকে যদি আমরা ভালো করে দেখি আর কি, বটা, তো সেই বটা আবার দেখতে কেমন? বটা দেখতে এরকম না, ওটা তো শুক্রাণু বটা, সেই বটা দেখতে আবার এরকম হবে। এই যে সেই বটা দেখতে আবার এরকম, এর মধ্যে শুকানো হয় না? হ্যাঁ এখন এটাও পাবো। হ্যাঁ এটা রাখতে হবে। বাহ, সুন্দর। যৌনধর্ম হলে সবগুলো আসতে হবে, যৌনধর্ম দুটো পরীক্ষা আছে। এইটা হলো, এই জিনিসটাকে বলা হয় মাইক্রোস্কোপি। এটা হলো সেই মাইক্রোস্কোপি যেটা বড় করে আঁকা, এর আগাতে যেটা আছে এর নাম অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস নামকরণ কেন হলো বলো তো? হ্যাঁ, অ্যাপো মানে অ্যাপেক্স, ঠিকই বলেছো। অ্যাপেক্স মানে কি বলো? চূড়া। চূড়া। এটা ফার্স্ট দেখে আমার মনে হয়েছিল এর বাংলা। হাই মানে কি? বৃদ্ধি। অ্যাপো মানে অ্যাপেক্স, তারপরে চূড়াতে যে বৃদ্ধি ঘটে সেটাই হলো অ্যাপোফাইসিস। চূড়াতে যে বৃদ্ধি ঘটে সেটাই হলো অ্যাপোফাইসিস। এখন এর ভিতরে কি আছে? এর ভিতরেই আছে হচ্ছে অসংখ্য ষোড়শ। এভাবে ফুলের মতো দুই দিকে পাঁচটা থাকে। এই জিনিসগুলো একবার গোটাটা ভরে দিতে হবে। এই জিনিসের নাম হলো ষোড়শ। এই জিনিসের নাম হলো ষোড়শ। ষোড়শ আবার কি? ষোড়শ এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতেই পারে। ওই যে ষোড়শ পাতার মধ্যে পাতার স্পোরাঞ্জিয়ার সমষ্টি হচ্ছে হ্যাঁ ছোড়া। স্পোরাঞ্জিয়ামের সমষ্টি। স্পোরাঞ্জিয়ামের সমষ্টিকে ষোড়শ বলে। স্পোরাঞ্জিয়ামের সমষ্টিকে কি বলে? ষোড়শ বলে। তাহলে এখন আমাদের স্পোরাঞ্জিয়াম বুঝতে হবে। তাহলে এই যে পাতার মতো যে মাত্রাবিহীন ব ছিল সেটাকে বড় করে দেখলাম মাইক্রোস্কোপে। হ্যাঁ, বাস্তবে কিন্তু এরকমই দেখা যায়, এইটুকু এরকমই দেখা যায়। কিন্তু ভুট্টাতে যেমন আমরা দেখি না, হ্যাঁ, ভুট্টার কিন্তু যেটা আমরা খাই ওটা কিন্তু মাইক্রোস্কোপি। ভুট্টা যেটা আমরা খাই না ওটা সেই মাইক্রোস্কোপি। এই দানাগুলো। হ্যাঁ হ্যাঁ, দানাগুলো খাই, ওটা মাইক্রোস্কোপি। তো ওই মাইক্রোস্কোপি তোমার হচ্ছে বড় করলাম, মাইক্রোস্কোপে দেখছি। হ্যাঁ, এটাকে কিন্তু আবার লম্বচ্ছেদ করে দেখতে হবে। উপর স্যার থেকে দেখলে এখানে দেখা দেওয়া যাবে। আছে হাতে নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, হাতে নিয়ে আসি। ও এর মধ্যে এর শুকানো মধ্যে, কোনো হ্যাঁ, মধ্যে যেগুলো ছোট হ্যাঁ, ছোট। এটা তো দেখাই যায়, এটা তো দেখতেই পাবো। আচ্ছা, এখন এই যে মাইক্রোস্কোপিগুলোর ভিতরে যে ষোড়শ আছে, স্পোরাঞ্জিয়ামের সমষ্টি মানে কি? এইখানকার সবগুলা কোষ স্বাভাবিক ছিল। স্বাভাবিক কোষগুলোর মধ্যে জিন তো থাকে, কিছু জিন অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, কিছু জিন অ্যাক্টিভ হয়ে যায়, জায়গা ভেদে অ্যাক্টিভ হয়। যেমন ধরো আমাদের কিন্তু গোটা শরীরে প্রথমে তো একটাই কোষ ছিল, তাই না? যাই করতে একটা কোষই তো ভিন্ন ভিন্ন কোষে রূপান্তরিত হয়ে গেছে। কেউ চোখ তৈরি করলো, কেউ নাক, কেউ হাড়, কেউ রক্ত তৈরি করছে না, কেউ মাংসপেশি তৈরি করছে, কেউ হাড়, কেউ লাঞ্চ তৈরি করছে না। তো এবার এটা কিভাবে হলো? যে এটা হলো এইভাবে যে ওই একটা কোষ বিভাজিত হয়ে যখন এই ভ্রূণ তৈরি হয়ে গেছে, তারপরে কি হয়েছে যে কিছু কোষে কিছু জিন অ্যাক্টিভ হয়েছে, কিছু কোষে কিছু জিন অ্যাক্টিভ হয়নি। ওগুলোকে আল্লাহ হেটেরোক্রোমাটিন মানে রাখছে। যেমন ধরো আমাদের এই হাতের কোষে, ত্বকের কোষে এখানে কিন্তু চোখ তৈরিকারী জিন আছে, এখানে কিন্তু হাড় তৈরিকারী জিন আছে, কিন্তু ওই জিনগুলোকে আল্লাহ কি করছে? দুমড়ায় রেখে দিয়েছে যে তুই এখানে চুপ থাক, এখানে খালি ত্বক তৈরি জিনিস আমি বানাবো। তখন ও এখানে তোমার চোখ তৈরি, এখানে আবার চোখের মধ্যে কিন্তু চামড়া হাড্ডি তৈরি করা জিন আছে, ওইখানে আবার আল্লাহ কি করছে? হাড্ডি চামড়া তৈরি জিনগুলোকে দুমড়ায় বেঁচে রেখে দিয়েছে, তুই চুপ থাক, এখানে খালি আমি চোখই তৈরি করাবো। এরকম ব্যাপার। হ্যাঁ, আপনার এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম এগুলো নাকি পুরাই হেটেরোক্রোমাটিক। পুরাটা ওটা কিভাবে ডিটারমাইন করে আমরা ছেড়ে দামে এক্স ক্রোমোসোম আর ওয়াই ক্রোমোসোম এটা কিন্তু অবশ্যই, যেহেতু ছেলেদের ক্ষেত্রে, তাই না, ছেলেদের ক্ষেত্রে তো একটা ওয়াই যেটা আমরা বলি, ওয়াইটা কিন্তু অনেক সরু। ধরো এটা যদি এত বড় হয়, ওয়াইটা কিন্তু খুবই সরু। হ্যাঁ, তো এখন এর মধ্যে যে জিনগুলো আছে, হ্যাঁ, এই জিনগুলা হচ্ছে
এমন জিন বহন করে যারা যে পুরুষাঙ্গ তৈরি করা, ত্বকের মধ্যে পরিবর্তন ঘটানো, এগুলা কাজ করার মতো জিন এর মধ্যে আছে। কিন্তু হোমোজাইগাস যেটা আর কি, অর্থাৎ দুটাই সমান, তাই না, ওই যে এক্স যেটা আর কি, এইখানে তো সেই জিন আসলে নাই। কিন্তু এটা যদি হেটারোক্রোমাটিক হয় তাহলে তো জিনই কাজ করার কথা। কোনটা? এক্স আর ওয়াই ক্রোমোজোম তো হেটারোক্রোমাটিক। এটা তো এটা হোমোজাইগাস না, এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম পুরো হেটারোক্রোমাটিক। হ্যাঁ। যদি হেটারোক্রোমাটিক হয় তাহলে তো তার জিন কাজ করবে না। আর জিন যদি কাজ না করে হেটারোক্রোমাটিন বলতে ওইটা বোঝাচ্ছে না, এটা তো হেটারোক্রোমাটিন বলা হচ্ছে না, এটাকে বলছে হেটারোজাইগাস। হেটারোজাইগাস আর হেটারোক্রোমাটিন আলাদা জিনিস। ওই হেটারোক্রোমাটিন না, হ্যাঁ সেটা আলাদা। হেটারোক্রোমাটিন আর হেটারোজাইগাস এই দুটোর মধ্যে পার্থক্য আছে। হেটারোক্রোমাটিন কি? হেটারোক্রোমাটিন বলতে বোঝায় যে এই যে ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে যদি এরকম খুব অনেক বেশি পেঁচানো অবস্থা থাকে তাহলে এটাকে হেটারোক্রোমাটিন বলে, এটাকে বলে ইউক্রোমাটিন। আর এটার নাম তো হেটারোক্রোমাটিন না, এটা বলে হেটারোজাইগাস। হেটারোজাইগাস মানে হলো ভিন্নতা, ক্রোমোসোমদ্বয় ভিন্ন রকমের, ক্রোমোসোমদ্বয় ভিন্ন রকমের। আর হেটারোক্রোমাটিন এই দুটো তো আলাদা কথা, এই দুটো কি আলাদা কথা। মানে এক্স ওয়াই হেটারোক্রোমাটিন না, হেটারোজাইগাস, হেটারোক্রোমাটিন না। এক্স ক্রোমোজোম তাহলে হেটারোক্রোমাটিন না, এক্স ক্রোমোসোমের মধ্যে হেটারোক্রোমাটিন আছে, ওয়াই ক্রোমোসোমের মধ্যে হেটারোক্রোমাটিন আছে। মধ্যে আছে কিন্তু পুরো বডি হেটারোক্রোমাটিন না, ওই পুরো বডি বলছে হেটারোক্রোমাটিন। ওই ওটা তুমি ঠিকভাবে বলতে পারছো না, ওটা হলো ক্রোমোসোম যে প্রথম অধ্যায়ে যে ক্রোমোসোম আছে না, সেখানে হেটারোক্রোমাটিন এটা লেখা নাই যে আমাদের গোটা কোষের সকল ক্রোমোসোম হেটারোক্রোমাটিন, এটা লেখা নাই। না না না, ওইটা না স্যার, এক্স ক্রোমোজোমের কথা বলছি। হ্যাঁ, এক্স ক্রোমোজোমের পুরো বডিটা হেটারোক্রোমাটিক। না এটা লেখা নাই, এর উপরে লেখা আছে। হ্যাঁ নোট করে রাখছি স্যার আমি। আচ্ছা আমাকে দেখা তাহলে পরে। হ্যাঁ, এক্স ক্রোমোসোমের গোটাটা হেটারোক্রোমাটিন হলে তোমার জিন কাজ করবে কি করে? ওটাই তো ঠিক না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওটাও একটা কোশ্চেন, তবে তুমি ওটা ভালো করে বলো। মানে গোটা যদি হেটারোক্রোমাটিন হয় তাহলে ওটা বইয়ে থাকলে বইয়ে বল, ঠিক আছে, অথবা তুমি বল, এই দুটো একটা হবে। কারণ গোটাটা হেটারোক্রোমাটিন থাকলে কখনো জিন অ্যাক্টিভ হবে না। হ্যাঁ, এখন হচ্ছে এইখানে কিছু কোষ রূপান্তরিত হলো, হয়ে তোমার হচ্ছে বিশেষ কিছু টিস্যু তৈরি করলো। গোল যেটা সেটা একটা টিস্যু, অনেকগুলো কোষের সমষ্টি। এবার ওই টিস্যুগুলা ওখানকার জিন অ্যাক্টিভ হয়ে এখানে যে এইরকম থলের মতো গঠন তৈরি করলো, এগুলো কিন্তু থলের মতো গঠন। এই এক একটা জিনিসকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। আছে কয়টা? ধরো 4টা, সর্বোচ্চ 5টা থাকে স্পোরাঞ্জিয়াম। আর স্পোরাঞ্জিয়ামের বাংলা অর্থ তো আমরা জানি, অ্যানজিয়াম মানে থলে। তার মানে যে থলের মধ্যে স্পোর তৈরি হয়, ওই থলেকে যদি আমরা বড় করে দেখি তাহলে এরকম ধরো বড় থলে, হ্যাঁ এরকম বড় থলে। এই থলের মধ্যে স্বাভাবিক অনেক কোষ আছে, কিন্তু এর মধ্যে একটা কোষ যে হলো স্পোর তৈরি করে, এর মধ্যে একটা কোষ যে স্পোর তৈরি করে। এই একটা কোষ প্রথমে ডিপ্লয়েড করে মিয়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। হ্যাপ্লয়েড স্পোর তৈরি করলো না, এবার এই স্পোরটাই কিন্তু বাতাসের সাহায্যে উড়ে যে যখন মেগাস্পোরোফিল দেখতে এরকম, এটা মনে হলো মেগাস্পোরোফিল, বইয়ের মধ্যে আছে দেখো সোজা, এটা হলো মেগাস্পোরোফিল। মেগা মানে বড় বড়, তাই না? এইটার স্পোর এর মধ্যে যখন এসে নিষেধক্রিয়া করবে, এখানে একটা রন্ধ্র আছে, নিষেধক্রিয়া যখন ঘটে তার আগেই এই ডিম্বকগুলোতে কিন্তু আর্কিগোনিয়াম তৈরি হয়ে যায়। আর্কিগোনিয়ামের মধ্যে একটা স্টিরিয়ন তৈরি থাকে। তো স্পোরগুলো যখন এই এর মধ্যে ঢুকে তখন শুক্রাণু তৈরি হয়ে যায়। স্পোরগুলো যখন এর মধ্যে ঢুকবে তখন শুক্রাণু তৈরি করে থাকে। কারণ কি? শুক্রাণু ছাড়া শক্তি পাবে না। তো শুক্রাণু তৈরি হওয়া মানে সেখানে ফ্লাজেলা তৈরি হওয়া, ফ্লাজেলা নড়াচড়া করে করে ভিতরে ঢুকতে হবে। তো কারণ এটা একটা গর্তের মতো, আর্কিগোনিয়াম একটা গর্ত হয় না কি ওটার আশেপাশের লেয়ারটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে শুক্রাণু বের হবে। মানে ওই যে যেমন আমরা জানি আমাদেরও তো স্পারমাটিক থাকে, সেখান থেকে পরে হলো শুক্রাণু তৈরি হয়, তাই না? হ্যাপ্লয়েড কোষটা শুক্রাণুতে রূপান্তরিত হয়, রূপান্তরিত না হলে সাঁতার কাটতে পারবে না। তো এখানেও কিন্তু সাঁতার কাটার মতো ঘটনা ঘটে, এর মধ্যে ঢুকতে হবে। তো এই ঢুকার কারণে এরকম হয়, ঢুকার কারণে ফ্লাজেলা তৈরি হয়, ফ্লাজেলা নড়াচড়া করে ভিতরে ঢুকে এর মধ্যে যখন নিষেধক্রিয়া ঘটে ফেলে তখন তো এটা ডিপ্লয়েড হলো, তখন কিন্তু এই জিনিসটা শুকনো হয়ে যায়, হয়ে এটা একটা বীজ তৈরি করে। এই বীজ লাগালেও আবার গাছ হবে। এটা ধর ফল হলো না, কারণ বাইরে তো আর গর্ভাশয় নাই, বাইরে তো আর
গর্ভাশয় নেই, তাই না? এটার জন্য কি হ্যাঁ বলো। হায়ার ইউরোনিডেস টাইপের না এই ধরনের কিছু লাগে না, এখানে ম্যালিক অ্যাসিড ট্যাসিড লাগে। এখানে কিছু এই যে আরকিউনের এখানে কিছু ম্যালিক অ্যাসিড থাকে, অ্যাসিড থাকে, এটার ভিতরে আকৃষ্ট হয়। আগে আকৃষ্ট হয়। বলেছিলাম হ্যাঁ, ইয়ে। তো ওখানে ওরকম কোনো ইয়ে লাগবে না, ঠিক আছে? তাহলে যৌন জনন পর্যন্ত আলোচনা করে ফেলছি, বাসায় একটু পড়ে দেখবা। এইটুকু পর্যন্ত শেষ করলাম, বাসায় পড়ে দেখবা সমস্যা আছে কিনা। আগামী সপ্তাহে আমরা আবৃত্তি উদ্ভিদ থেকে শুরু করবো। আজকের মতো এখানেই শেষ।